This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নবান্ন অভিযানে পুলিশ পেটানোর অভিযোগে গ্রেফতার আরও এক পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেফতার মানস সাহা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আমি কথা বলবো সুজয় পাল আমাদের প্রতিনিধির সঙ্গে। সুজয়, গতকালের পর এই নিয়ে দ্বিতীয় গ্রেফতার নবান্ন অভিযানের দিন মারধরের ঘটনা, পুলিশকে মারধরের ঘটনা, এবং আজকে যাকে গ্রেফতার করেছে তার নাম মানস চন্দ্র সাহা। 55 বছর বয়সী মানস চন্দ্র সাহার বাড়ি নৈহাটিতে, এবং যেটা জানা যাচ্ছে যে একই রকম ভাবে ভিডিও ফুটেজ দেখে, সিসিটিভি ফুটেজ দেখে এই মানস চন্দ্র সাহাকে চিহ্নিত করা হয়েছে। গতকাল চন্দন গুপ্তাকে গ্রেফতার করা হয়েছিল, বিজেপি কর্মী, তাকেও পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। মূলত তাদের বক্তব্য আমরা দেখলাম আদালতে, পুলিশের বক্তব্য যে সেদিন যারা নবান্ন অভিযানে এসেছিল তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে ইট জোগাড় করে এসেছিল এবং পুলিশকে মারধর করার মূল উদ্দেশ্য ছিল। এক্ষেত্রে পুলিশের বক্তব্য যে মানস চন্দ্র সাহা অর্থাৎ এই নবান্ন অভিযানের দিন যে দ্বিতীয় গ্রেফতার, তারও একই উদ্দেশ্য ছিল, পুলিশকে মারধর করার জন্যই তারা এসেছিল। ইট বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল, ডরিনা ক্রসিং ওই এলাকায় ইট পাওয়া সম্ভব নয়, বাইরে থেকেই তারা সংগ্রহ করে নিয়েছিল, তেমনটাই পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে। মূলত হেফাজতে আজকে তাকে নিতে চাইছে পুলিশ, যে তাদের কোনো ইনস্ট্রাকশন, কোনো নির্দেশ ছিল কিনা। বুঝতে পারছি, তুমি নজর রাখো। ধন্যবাদ। বুধবার সকাল থেকেই রাজ্য রাজনীতির চোখ ছিল দিল্লির নির্বাচন সদনের দিকে। মুখ্য সচিব ও কমিশনের বৈঠকে কি হয় বৈঠক হলো, আর কমিশনের নির্দেশ কার্যকরের জন্য 21 তারিখ পর্যন্ত সময় পেল রাজ্য। তার মধ্যে নির্দেশ কার্যকর করার ডেডলাইন। মুখ্য সচিবকে নিজেদের আইনি এখতিয়ার বুঝিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, সঙ্গে এসআইআর নিয়ে নিজেদের একরোখা মনোভাব। বুধবার বিকেল 5টার মধ্যে কমিশনের অফিসে পৌঁছতে বলা হয়েছিল রাজ্যের মুখ্য সচিবকে। তার আগেই পৌঁছে যান মনোজ পান্ত। ঠিক বিকেল 5টায় শুরু হয় বৈঠক। কি হলো সেখানে, এটাই সব থেকে বড় প্রশ্ন। সূত্রের খবর, কমিশনের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যের মুখ্য সচিবকে। পাশাপাশি কমিশনের পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হয় তার একরোখা। মুখ্য সচিবকে কমিশনের প্রশ্ন, 5 ও 8ই আগস্ট কমিশনের দেওয়া চিঠির নির্দেশ কেন কার্যকর করা হয়নি, 4 অফিসারের বিরুদ্ধে কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, রিপোর্ট সহ তুলে ধরেন মুখ্য সচিব। নির্দেশ কার্যকর করার জন্য 21 আগস্ট পর্যন্ত রাজ্যকে সময় দিয়েছে নির্বাচন কমিশন। ইন্টেন্সিভ রিভিশনে যারা যুক্ত আছেন, এটা তাদের জন্য একটা শিক্ষা যে নির্বাচন কমিশনের কাজ করতে গেলে মুখ্যমন্ত্রীর প্রশাসনে থাকা অবস্থায় যেভাবে কাজ করতে আপনারা অভ্যস্ত, সেইভাবে কাজ করলে হবে না। আইন যেরকম সেইভাবে কাজ করতে হবে, সংবিধান যা বলছে সেই অনুসারে কাজ করতে হবে। মুখ্যমন্ত্রী ও রাজ্যের শাসক দল বারবার প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশনের এখতিয়ার নিয়ে। মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন নির্বাচন বিধি কার্যকর হওয়ার আগে রাজ্যের সরকারি আধিকারিকদের বিরুদ্ধে কমিশনে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার নিয়ে। সূত্রের খবর, বৈঠকে উঠে এসেছে আইনি এখতিয়ারের প্রশ্ন। কমিশন আইনি এখতিয়ার থেকেই কাজ করছে, বুঝিয়ে দেওয়া হয়েছে মুখ্য সচিবকে। সব রাজ্যে এসআইআর হবে, কমিশন বদ্ধপরিকর। মুখ্য সচিবকে বার্তা নির্বাচন কমিশনের তরফে। পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে তলব করার মধ্যে দিয়ে বিরোধী শাসিত প্রত্যেকটা রাজ্যকে বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে কমিশনের নির্দেশ যদি না মানা হয় তাহলে যে কোনো সময় চরম পদক্ষেপ করবে জাতীয় নির্বাচন কমিশন। এবং এসআইআর লাগু করার ক্ষেত্রে আদতে নির্বাচনী সংশোধনী প্রক্রিয়া প্রত্যেকটা রাজ্যে বাস্তবায়ন করার ক্ষেত্রে কমিশনের নির্দেশ যে প্রত্যেকটা রাজ্য মানতে বাধ্য, তা পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে ডেকে পরোক্ষে প্রত্যেকটা রাজ্যকেই বার্তা দিয়ে দেওয়া হলো বলে এই মুহূর্তে রাজনৈতিক মহলের ব্যাখ্যা। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে কথা বলে হাসি মুখে বেরিয়ে যান রাজ্যের মুখ্য সচিব। এই বৈঠক নিয়ে এবার বিস্তারিত আলোচনা হবে। তারপর কোন খাতে বইবে বঙ্গ রাজনীতি, কারণ বৈঠক থেকে স্পষ্ট কমিশন অনড়। এমন অবস্থায় সুপ্রিম কোর্টেও নির্বাচন কমিশন অনেকটাই সুবিধাজনক জায়গায়। বিহারে এসআইআর মামলায় সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, কমিশন যে নথি চাইছে তা ভোটার বান্ধব। 11টির মধ্যে একটি নথি চাওয়াতে আপত্তি কোথায়, প্রশ্ন সর্বোচ্চ আদালতের। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর এর বিরুদ্ধে ফের সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন বলছে 2024-এর ভোটার লিস্ট ত্রুটিপূর্ণ। কেন্দ্রীয় সরকার যদি কমিশনের কথায় সহমত হয় তাহলে সবার আগে লোকসভা ভেঙে দেওয়া উচিত।
এসআইআর সমর্থন করলে কমিশনের বক্তব্য অনুযায়ী দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিষেকের। নতুন মুখ্য নির্বাচন কমিশনারকেও নিশানা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। নিজেকে যোগ্য মনে করলে সারা দেশে এসআইআর চালু করুন। শুধুমাত্র ভোটমুখী রাজ্যে নয়, নির্বাচন কমিশনকে ক্রোনোলজিও বুঝিয়েছেন অভিষেক। লোকসভা ভেঙে সারা দেশে এসআইআর করুন, তারপর নির্বাচনে গিয়ে জনগণের মুখোমুখি হন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিষেকের। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিমানবন্দরে ঠিক কি বলেছিলেন শুনবো। আমি ইলেকশন কমিশনকে বলবো, আপনারা যদি ঠিক হন তাহলে প্রথম পদক্ষেপ যদি এই ভোটার লিস্টে গড়মিল থাকে, তাহলে ফার্স্ট স্টেপ শুড বি যে তৎকালীন যিনি চিফ ইলেকশন কমিশনার ছিল রাজীব কুমার, তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট করা। তার সুপারভিশনে যে জেনারেল ইলেকশন 1 বছর আগে হয়েছে, সেখানে যদি ভোটার লিস্টে গড়মিল থাকে আর ফেক ভোটার থাকে এবং সত্যি বাংলাদেশি থাকে, তাহলে তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট করে সেই ভোটার লিস্টের বেসিসে যারা নির্বাচিত হয়েছে সবার পদত্যাগ করা উচিত। এবং তারা যদি পদত্যাগ করে তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত। এই ভোটার লিস্টের বেসিসেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছে। এই ভোটার লিস্টের বেসিসেই আগামী দিন উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি সাংসদদের ভোটে নির্বাচিত হবে। তাহলে পুরোটাই যদি বেনিয়ম বা অনিয়ম বা ভেজাল বা কোনো ফেক নাম থেকে থাকে, তাহলে ফার্স্ট স্টেপ হিসেবে তারা রিজাইন করুক। সারা দেশের মানুষ এসআইআরকে স্বাগত জানাবে। আমি বলছি আপনাকে, আমি আমার কথাও বলছি, বিজেপি শুরু করুক না, আমরা সবাই রিজাইন করব, কোনো অসুবিধা নেই। লোকসভা ডিসলভ করে দেওয়া হোক, লোকসভা ডিসলভ করে সারা দেশে এসআইআর হোক, তারপর ফ্রেশ ইলেকশন হোক, কেউ তো বারণ করেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে কিভাবে দেখছেন অধীর চৌধুরী, শুনবো। আমার আপনার ইচ্ছা তো লোকসভা ডিসলভ হয় না। একটা লোকসভা তৈরি হচ্ছে একটা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে। লোকসভা থেকে কোনো সরকার সরবে কি ডিসলভ হবে সেটাও নির্দিষ্ট নিয়মের মাধ্যমে। আর আলতু ফালতু আওয়াজ মেরে তো কোনো লাভ হবে না। ওগুলো ভোটের সময় বলতে হয়, সেগুলো বলছে, কিন্তু বলছে না। আমরা আমাদের নীতিগতভাবে বিরোধিতা করছি। আমরা নীতিগতভাবে বিরোধিতা করছি। রাহুল গান্ধীর বক্তব্য স্পষ্ট যে আমরা ওয়ান ম্যান ওয়ান ভোটটাকে নিশ্চিত করতে চাই। এবার অভিষেকের কেন্দ্রে অস্বাভাবিক ভোটার বৃদ্ধির অভিযোগ। সরাসরি অভিষেককে নিশানা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের। ডায়মন্ড হারবারের নির্দিষ্ট বুথে গত 4 বছরে 15% ভোটার বৃদ্ধি হয়েছে। বিএলও বিএলএদের সাহায্যে ভুয়ো ভোটারের নাম নথিভুক্ত করা হচ্ছে। ভুয়ো ভোটারের সাহায্যে কি জিতছেন অভিষেক, প্রশ্ন অনুরাগের।